আবরারের আগেই গুলশানে আরেক ছাত্রীকে চাপা দেয় সুপ্রভাত বাসটি। চালক পালানোর পর আসনে ছিল কন্ডাক্টর। বাকশাল নয়, জিয়াউর রহমানের সামরিক শাসনই গণতন্ত্রকে ধ্বংস করেছে, আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং দলীয় কার্যালয়ের সামনে বিএনপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা। চরম অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ নেতাদের। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার হত্যার ৮ দিনের মাথায় দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘটনার পর পুলিশ চালক সিরাজুলকে আটক করার কথা জানালেও সিরাজুল আবরারকে চাপা দেয়নি। বাস চালাচ্ছিলেন কন্ডাক্টর ইয়াসিন আরাফাত। তিনি আবরারকে চাপা দিয়ে পালিয়ে যান। গতরাতে চাঁদপুর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল। দুপুরে ব্রিফিংয়ে একথা জানান ডিএমপির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির একটি বাস মুহূর্তেই ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল বিইউপির শিক্ষার্থী আবরারকে। শুধু ধাক্কা দিয়েই ক্ষান্ত হয়নি, তার উপর দিয়েই চালিয়ে গেল বাসটি। দৃশ্যটি চলতি মাসের ১৯ তারিখের। মেধাবী শিক্ষার্থী আবরার চৌধুরী বন্ধুদের সঙ্গে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে এভাবেই চাপা দিয়ে পালিয়ে যায় গাড়ি চালক। ঘটনার পর গাড়ি চালক সিরাজুলকে আটক করার কথা জানায় পুলিশ, অথচ সিরাজুল এ ঘটনার ঘণ্টাখানেক আগেই আটক হয়েছে পুলিশের হাতে। আবরারকে চাপা দেয়া বাসটি এর কিছুক্ষণ আগে গুলশানের শাহজাদপুর এলাকায় মিরপুর আইডিয়াল গার্লস ল্যাবরেটরি কলেজের এক ছাত্রীকে চাপা দিয়ে গুরুতর জখম করে। সে সময়ই পুলিশের হাতে আটক হয় গাড়ি চালক সিরাজুল। শাহজাদপুরের কাছে যাওয়ার পরে সেটা বসুন্ধরা হাউজিং থেকে ১-১.৫ কিলোমিটার পেছনে একটা ছাত্রীকে ধাক্কা দেয়। মূল চালক যে ড্রাইভার তার নাম হলো সিরাজুল ইসলাম। এখন সিরাজুল ইসলাম তো পাবলিক তাকে ধরে ফেলেছে, ধরে তাকে ট্রাফিক পুলিশের কাছে দিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেল যে ওই দুর্ঘটনাটা প্রথমটা সে ঘটিয়েছে, কিন্তু দ্বিতীয় দুর্ঘটনা সে জানে না কিছু। পরে গাড়ির মালিকের নির্দেশে গাড়িটি নিয়ে সটকে পড়ার চেষ্টা করেন বাসের কন্ডাক্টর ইয়াসিন আরাফাত। পথিমধ্যেই চাপা দেন আবরারকে। পরে পালিয়ে যায় ইয়াসিন। আটক সিরাজুলের জবানবন্দি থেকে বিষয়টি জানার পর তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয় ইয়াসিনকে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মধ্যবাড্ডা থেকে গ্রেফতার করা হয় বাসের হেল্পার ইব্রাহিমকে। কনফার্ম হলাম যে এখানে গাড়ি চালক ছিল কন্ডাক্টর মিস্টার ইয়াসিন আরাফাত। তখন তাকে আমরা গতকাল চাঁদপুর থেকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তাকে জিজ্ঞাসাবাদ করার ফলে সে সব কিছু স্বীকার করে, এবং সে সব কিছু সব বর্ণনাটাই পুরো বর্ণনাটা তার মুখ থেকে আমরা জেনেছি, এবং সেটা সে যে এই গাড়ি চাপাটা দিয়েছে এবং আবরারকে হত্যা করেছে সেটাও সে স্বীকার করে। এদিকে ১ মাসেরও কম সময়ের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। বুড়িগঙ্গার পর এবার মরতে বসেছে ধলেশ্বরী। বালুর বাঁধ দিয়েও ঠেকানো যাচ্ছে না চামড়া শিল্পনগরীর বর্জ্যের চাপ। একে অপরের উপর দোষ চাপাচ্ছে ট্যানারি মালিক ও প্রকল্প পরিচালক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেছেন। বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ থেকে স্বল্পতম সময়ে মিত্র বাহিনীকে বঙ্গবন্ধু স্বদেশে ফেরত পাঠিয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। কৃষক, শ্রমিক, আওয়ামী লীগ সহ দেশের সকল স্তরের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, সকলকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা, দেশের আর্থ সামাজিক কাজে তাদেরকে সম্পৃক্ত করে অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য এই জাতীয় ঐক্য তিনি গড়ে তুলেছিলেন। তার এই পদ্ধতিতে যে সুফলটা আমাদের সমাজে এসেছিল, মানুষের ভিতরে একটা আত্মবিশ্বাস ফিরে এসেছিল, ঠিক তখনই এই শ্রেণীটা যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা এবং তাদের আন্তর্জাতিক বন্ধু এরা এক হয়ে যায়। তারা চক্রান্ত শুরু করে, আবার সেই ষড়যন্ত্রের ফলেই
আমাদের জীবনে নেমে আসে অমানিসর অন্ধকার ৭৫ 15ই আগস্ট। এদেশের শিক্ষা দীক্ষা স্বাস্থ্য মানুষের বাসস্থান কোনো দিকে তাদের নজর ছিল না। ক্ষমতার উচ্ছিষ্ট বলে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের হাতে সৃষ্ট রাজনৈতিক দল কখনোই ওটা গণতন্ত্র দিতে পারে না, দেশের মানুষের কল্যাণও করতে পারে না। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরই এদেশের মানুষ সত্যিকারভাবে গণতন্ত্রের স্বাদ পেয়েছে, আর গণতন্ত্রের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তি অর্জনের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই স্বাধীনতা দিবসের শোভাযাত্রা করল বিএনপি। এর আগে সকালে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, চরম অসুস্থ বেগম জিয়াকে কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিএনপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা। অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শোভাযাত্রা নাইটেঙ্গেল মোড়, শান্তিনগর ও মালিবাগ ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় বেগম জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয় ছাত্রদল, যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এর আগে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, দেশে বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। আজকে প্রায় ৪৭ বছর স্বাধীনতা এসেছে, আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আসলে কি আমরা স্বাধীন হয়েছি? আমরা এখন স্বাধীন নই, আমরা মুক্ত নই। সেই স্বাধীনতাকে হরণ করেছে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে এই আওয়ামী লীগ বন্ধুরা। ওদের চেতনা এর মধ্যে গণতন্ত্র নেই, ওদের চেতনার মধ্যে একদল, ওদের চেতনার মধ্যে বাকশাল, ওদের চেতনার মধ্যে গণতন্ত্রের হত্যা, আর বিএনপির স্বাধীনতার চেতনার মধ্যে বহুদলীয় গণতন্ত্র। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, বিএনপি নেত্রীকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালানো হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এতই অসুস্থ হয়ে পড়েছেন যে তিনি এখন কারাগারের কক্ষেও চলাচল করতে পারছেন না। তাকে সুপরিকল্পিত হবে একটা হত্যা করার ষড়যন্ত্র চলছে। অবিলম্বে এই মুহূর্তে দেশ ও নেত্রীকে তার সুষ্ঠু চিকিৎসার জন্য তাকে তার পছন্দ মতো হাসপাতালে স্থানান্তর করা হোক। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সমালোচনার পর ধলেশ্বরী নদীতে চামড়া শিল্পনগরীর দূষিত পানি ফেলা বন্ধ করেনি বিসি। উল্টো অবৈধ ডাম্পিং ইয়ার্ডের সীমানা বাড়িয়ে নেওয়া হয়েছে নদীর কিনারায়। বর্জ্যের চাপ সামলাতে দেওয়া হয়েছে বালির বাঁধ। স্থানীয়দের আশঙ্কা, আসছে বর্ষায় আবারও বর্জ্যের ভাগাড় হবে ধলেশ্বরী। এদিকে নদী দূষণের সম্পূর্ণ দায় বিসিকের বলে দাবি ট্যানারি মালিকদের। যদিও মালিকদের কারণেই সিইটিপি সঠিকভাবে বর্জ্য শোধন করতে পারছে না বলে অভিযোগ প্রকল্প পরিচালকের। মঞ্জুর রহমানের তোলা ছবিতে জুবায়ের ফয়সালের রিপোর্ট। হঠাৎ দেখলে যে কারো মনে হতে পারে গায়েবী কোনো উৎস থেকে পানি আসছে নদীতে, কিন্তু ঝোপের আড়ালেই দৃশ্যমান প্রায় ১৫০ ফুট লম্বা পাইপ, যা দিয়েই চামড়া শিল্পনগরীর সিইটিপির দূষিত তরল বর্জ্য ধলেশ্বরীতে ফেলছে বিসিক। ফলে একেবারেই জেলে শূন্য হয়ে পড়েছে ধলেশ্বরী, ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী নদীর পানীয়। বর্জ্যের বিকট গন্ধে ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে নদী পাড়ের লঙ্কারচর, বকচর সহ ৫-৬টি গ্রামও। নদীর মিজে শত শত মানুষ গোসল করতো, গরু সাঁতরাইতো, আর এখন পানির মিজে হাত দিবার উপযুক্ত করে না। বন্ধ লেগে বাসায় থাকাও যায় না, কইছে পানি পরিষ্কার করে ছাড়বো, মেশিন মতো বয়াইছে, মানে সেইটা করে না। নদী দূষণের দায় নিতে রাজি নয় কেউই। পাল্টাপাল্টি দোষারোপ করে একে অন্যের উপর দায় চাপাচ্ছেন প্রকল্প পরিচালক আর ট্যানারি মালিকরা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের আসলে এখানে কোনো ব্যবস্থা করা হয়নি। বিসিক এটা ইমপ্লিমেন্টেশন করছে, যে পর্যন্ত না আমরা এটা বুঝে নেই সে পর্যন্ত কিন্তু দায় কিন্তু বিসিকেরই থাকে। যতটুকু কন্টামিনেশন কম করা যায় সেটা আমরা ট্যানারি থেকেই আমরা এফুলেন্টগুলো ওইভাবে ছাড়ার চেষ্টা করছি। সিটিপি লিকুইড ছাড়া সলিড কোনো জিনিস খেতে পারে না। সেপটিক ট্যাঙ্কটা পর্যন্ত এটা ঠিক মতন করে নাই, মানুষের বর্জ্যটা সরাসরি লাইনের মধ্যে দিয়ে দিচ্ছে। ট্যানারি স্থানান্তর হয়েছে ঠিকই, কিন্তু কর্তৃপক্ষের গাফিলতিতে সমস্যার সমাধান হয়নি একটুও, বরং হুমকিতে ঠেলে দেওয়া হয়েছে আরও একটি নদীর অস্তিত্বকে, এমন মত বিশ্লেষকদের। প্রপার এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, সলিড ওয়েস্ট ডিসপোজাল, রিকভারি অফ ক্রোমিয়াম এটসেট্রা লাগবে। দুঃখের বিষয় হচ্ছে হাজারিবাগ থেকে সাভারে নিয়ে গেলে তো সমস্যার সমাধান হলো না, অর্থাৎ এইখানকার সমস্যা ওখানে নিয়ে গেলাম, সেখানে আমলাদের কিছু গাফিলতি আছে।
এদিকে বর্ষা মৌসুম আসার আগে শিল্পনগরীতে তৈরি হয়েছে নতুন ঝুঁকি। এর আগে 6 বার ডাম্পিং ইয়ার্ডের বাঁধ ভেঙে বর্জ্যে সয়লাব হয়েছে নদী। যখন বর্ষার সিজন আসবে তখন তো এটা নরম হয়ে যায়, তো নরম হলে এটা ভাঙবো না। বিসিকের ইশারায় এবার ডাম্পিং ইয়ার্ড আর নদীর মাঝের সমতল ভূমিকেও বর্জ্যের ভাগাড় বানিয়েছে ট্যানারিগুলো, যার ফলে নদী আর ডাম্পিং ইয়ার্ডের মধ্যে দূরত্ব এখন মাত্র 4.5 ফুট। গল্প উপন্যাসে বালির বাঁধের কথা অনেকেই শুনেছেন, বাস্তবে ট্যানারি বর্জ্যের স্রোত ঠেকাতে হরিণধরায় বালির বাঁধই দিয়েছে বিসিক। ফলাফল, বর্ষা এলেই ভাঙছে দেয়াল, মরছে ধলেশ্বরী। দায়টা কার সে হিসেব কষার আগে এখনই ঠেকাতে হবে দূষণ, বাঁচাতে হবে জনপদ, না হলে একদিন ধলেশ্বরীকেও খুঁজতে হবে মানচিত্রের রেখায়। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, সাভার, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। পর্যাপ্ত মজুদ থাকায় রোজায় বাড়বে না পণ্যের দাম, বললেন বাণিজ্যমন্ত্রী। পরিবহনের বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি ঠেকানোর আবেদন ব্যবসায়ীদের। ধলেশ্বরীর দূষণ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের রিপোর্টার জুবাইর ফয়সালের সাথে ধানমন্ডিতে আছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর আব্দুস সোবহান এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। সরাসরি চলে যাব সেখানে। ধন্যবাদ জাফর। দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। জনপদের সময়ে এখন আমি রয়েছি ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজিতে এবং আমার সঙ্গে আমার বাম পাশেই উপস্থিত আছেন আজকে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ এবং আমার ঠিক ডান পাশে আছেন পবার যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর আব্দুস সোবহান। আজকে আমরা কথা বলবো ট্যানার স্থানান্তর এবং চামড়া শিল্পনগরী, নতুন চামড়া শিল্পনগরীর যে দূষিত বর্জ্য সেটির প্রভাবে ধলেশ্বরী নদীর দূষণ সম্পর্কে এবং এটার কার্যকারণ এবং এ সম্পর্কে আসলে ট্যানারি মালিকদের কিংবা বিসিকদের যে ভূমিকা সেটি যথাযথভাবে হচ্ছে কিনা সেটি জানার জন্য প্রথমেই আমি জনাব শাহিন আহমেদের কাছে জানতে চাই যে আপনারা তো যখন শিল্পনগরী স্থানান্তর হয়েছে কিংবা হাজারীবাগ থেকে যখন গেল আপনাদের বেশ কিছু দাবি দেওয়া ছিল এবং সেখানে একটা পরিকল্পিত পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী গড়ে তোলার জন্য আপনারা কিছু পরামর্শ দিয়েছিলেন। সেটি যদি বাস্তবায়িত হয়ে থাকে, বিসিক বলছে শতভাগই তারা বাস্তবায়ন করেছে, সেটি বাস্তবায়িত হয়ে থাকলে ধলেশ্বরী নদীর যে দুরবস্থা এটির পেছনে আসলে সাধারণ জনগণ দায়টা কাকে দিবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে আমরা যে ট্যানারি শিফটিং করেছি আজকে দীর্ঘ প্রায় 1.5 বছর হয়ে গেছে হাজারীবাগ থেকে সাভারে, সেখানে কিন্তু আসলে ওয়ার্ল্ড পার্সপেক্টিভে কিন্তু আপনার সেই অর্থে কিন্তু আমরা চামড়া শিল্পনগরী বা আধুনিক চামড়া শিল্পনগরী যেটাকে বলে সেটা করতে পারিনি। তার কারণ আসলে ব্যর্থতার দায় কাকে দিব এটা আসলে জনগণই বিচার বিশ্লেষণ করবে। আপনারা জানেন যে 2017 সালের 8ই এপ্রিল হাজারীবাগের এই সমস্ত ট্যানারিগুলো আপনার একদিনের ভিতরে আপনার কিন্তু শাটডাউন করা হয়েছিল এবং সে সময় কিন্তু বিসিক বলেছিল যে এইখানে আমরা যেতে চাচ্ছি না এবং সাপার শিল্পনগরী সম্পূর্ণ প্রস্তুত। এবং এইখানে দেখুন যে মূল কম্পোনেন্টগুলো যেগুলো পরিবেশ প্রোটেক্ট করবে সেইগুলো কিন্তু তারা কমপ্লিট না করে বলেছিল যে সম্পূর্ণ কমপ্লায়েন্ট যে কমপ্লায়েন্টগুলো আছে সেগুলো আপনার প্রস্তুত আছে, কিন্তু আসলে দেখা যায় যে সেখানে যে কম্পোনেন্ট যে মূল কম্পোনেন্ট সেন্ট্রাল ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা আপনার ডাম্পিং ইয়ার্ড, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা ক্রোম রিকভারি প্ল্যান্ট আসলে সার্বিক অর্থে কোনোটাই কিন্তু এখনও প্রস্তুত হয়নি। সুতরাং আমরা কিন্তু হাজার হাজার কোটি টাকা সেখানে বিনিয়োগ করেছি, কিন্তু সেখানে যে বিনিয়োগ করে আমরা যে ঝুঁকিতে পড়েছি, আমরা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছি এবং পাশাপাশি আজকে অধিকাংশ ট্যানারি কিন্তু আপনার ঋণগ্রস্ত হচ্ছে এবং আমরা সেইভাবে আমরা কিন্তু আসলে উৎপাদনে যেতে পারি নাই, যার কারণে কিন্তু আসলে আমরা এই ব্যবসা থেকে বিচ্ছিন্ন হচ্ছে। এখন জনগণ বিচার করবে যে এই ভুল ভ্রান্তি কার হয়েছে। ধন্যবাদ আপনাকে। একটা জিনিস যে আপনি বলছেন যে দায়টা কার সেটা আপনারা নিতে চাচ্ছেন না, সেটি সরকার কিংবা বিসিকের কাছেই পরোক্ষভাবে আপনারা দিতে চাচ্ছেন। আমি একটু পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন পবার যুগ্ম সাধারণ সম্পাদক, ওনার কাছে জিজ্ঞাসা করতে চাই যে আপনারা তো হাজারীবাগ থেকে যখন সাভারে ট্যানারি স্থানান্তর হয় এটা পরিবেশ আন্দোলন কর্মীদের একটা দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবেই সেখানে স্থানান্তরিত হয়েছে। সেখানকার মানুষ, আমরা প্রতিবেদন করতে গিয়ে দেখেছি সেখানকার মানুষের মধ্যে একটা কথা রয়েছে যে ঢাকার মানুষের মানবাধিকার আছে, তাদের কি মানবাধিকার নেই? এই ব্যাপারে আপনি কি বলবেন? ধলেশ্বরী ইতিমধ্যেই দূষিত এবং সেখানে জলজ প্রাণীর অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন, সেখানে জেলেরা মাছ ধরতে পারছে না। প্রথমেই আমি একটু সংশোধন করতে চাই, আমি মোহাম্মদ আব্দুস সোবহান, প্রকৌশলী এবং সাধারণ সম্পাদক পবা। আপনি যে কথা বলছেন, কেন আমরা হাজারীবাগ থেকে
সাভার চামড়া শিল্পনগরীতে এই চামড়া কারখানাগুলো স্থানান্তরের কথা বলি, যেহেতু হাজারীবাগ ঢাকার ইতিমধ্যে কেন্দ্রবিন্দু এবং এখানে এমন কোনো সেইভাবে জায়গাও ছিল না যেটাকে একটা আধুনিক শিল্পায়ন এখানে গড়ে তোলা হবে। এই জন্যই সেখানে একটা জায়গা স্থির করা হলো এবং সেখানে সমস্ত শিল্প প্রতিষ্ঠানকে সেখানে স্থানান্তর করা হবে। সেখানে একটি আপনার সেন্ট্রাল মানে অত্যাধুনিক একটা সেন্ট্রাল ইটিপি করা হবে। এই প্রত্যাশা নিয়েই কিন্তু এই স্থানান্তর কার্যক্রম এবং পরিকল্পনা গ্রহণ করা হয়। এখন যদি আমি একদিকে হচ্ছে পরিকল্পনার কিছু ত্রুটি বিচ্ছুতি আমি বলবো, আর কেন আমরা আমাদের যে প্রত্যাশিত যেই সিটিপি বা যে ধলেশ্বরী যেন বুড়িগঙ্গার মধ্যে দূষিত না হয় সেটার দিকে আমরা একটু নজর দিতে চাই। প্রথমেই যখন এই শিল্প প্রতিষ্ঠানগুলি সেখানে করার জন্য স্থানান্তর হওয়ার পরে যে সিটিপির মাধ্যমে বর্জ্য যেটা সিটিপি সেটা নির্মাণে আমার মনে হয় যে বিসিক এবং সংশ্লিষ্ট যারা আছে বিসিকের সঙ্গে তাদের এই যে ব্যর্থতাটা এখন আমরা দেখছি, যেটা বললেন উনি যে আমরা যে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছি না, এর দায় বিসিককে নিতে হবে। আমি শুধু বিসিককে একা দায় দিব না, এর পাশাপাশি শিল্প মন্ত্রণালয়কে দায় নিতে হবে। কারণ বিসিক শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। বিসিক যে প্রতিষ্ঠানে যেই প্রকল্প পরিচালনা করে সেই প্রকল্প কিন্তু প্রতি মাসেই কিন্তু রিভিউ হয় শিল্প মন্ত্রণালয়। তাহলে মন্ত্রণালয় বা কী করলেন? এটা হলো একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে যে ওখানে আমাদের একটা বুয়েটের কনসালটেন্ট ছিল যারা সার্বক্ষণিক এখানে পরামর্শ দিবে, তারাই বা কী করলেন? তৃতীয় যেটা আসে সেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর একটা ভূমিকা আছে। কারণ এই শিল্প প্রতিষ্ঠানগুলি যখন বেসিক প্রথম অনুমোদন দেয় প্রত্যেকে কিন্তু লেআউট প্ল্যান অ্যাপ্রুভ করতে হয়, তারপরে তারা কিন্তু সেখানে কনস্ট্রাকশনে যান। তাহলে লেআউট প্ল্যান অ্যাপ্রুভের পরে প্রতিটি শিল্প প্রতিষ্ঠানের কিন্তু পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বাধ্যবাধকতা আছে। একটা জিনিস নাই, সেটা হচ্ছে অবস্থানগত ছাড়পত্র। যেহেতু অবস্থান তো স্থির, এখানেই শিল্প প্রতিষ্ঠানগুলি হবে, কিন্তু পরবর্তী কার্যক্রম কিন্তু অনুমোদন নেওয়ার বিষয় ছিল। কিন্তু এখনকার যে দূষণ হচ্ছে সেটির ব্যাপারে আপনাদের অবস্থান কি এবং আপনারা সেটির ব্যাপারে আন্দোলনে সোচ্চার হচ্ছেন না কেন? আমরা যেটা এখন যে অবস্থাটা আছে যে কেন আমি প্রথমেই কিন্তু বলছি যে আমরা চাই না যে বুড়িগঙ্গা যেভাবে দূষিত হয়েছে সেখানে আমাদের কি বলে ধলেশ্বরী সে একইভাবে দূষিত হোক। আমরা পরিবেশ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে কিন্তু এই স্থানান্তরের পূর্বে 2 বছর ধরে কিন্তু আমরা সেই নদীর পানির দ্রবীভূত অক্সিজেন আমরা কিন্তু পরীক্ষা করে আসছি এবং দেখছি। এখন যখন শিল্প এখন আমরা এটা দেখলে আমরা এটাকে দুটাকে তুলনা করতে পারবো যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি আমাদের হচ্ছে। কিন্তু বিষয়টা আমি যে কথা বলছি যে আমার প্রথমে তো আমরা সবার প্রত্যাশা ছিল যে 25,000 ঘনমিটারের যে সিটিপি আছে সেটা কাজ করবে। এখন দেখা যাচ্ছে এটা কাজ করছে না। আমি সেই জায়গাটা যাচ্ছি। এই কাজ না করার জন্য কি কারণ? শুধু আমি যে কথাটা বলছি, প্রথমত আমি বিসিক বা সংশ্লিষ্ট যারা আছে সরকারিভাবে বলছি, এখানে আমি মালিক পক্ষেরও কিছু বিষয় আছে যেগুলি তাদেরও নজর দেওয়া দরকার এই সিটিভিটা সাকসেসফুলি চালানোর জন্য। আমরা আবারও আসবো আপনার কাছে আলোচনায়। দর্শক, এখন পর্যন্ত আলোচনায় আমরা যতদূর এগিয়েছি আপনারা জানতে পারলেন যে আসলে সেখানে ধলেশ্বরী দূষণ এবং তার কার্যকারণ সম্পর্কে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা আরও কিছু সংবাদের পর আবারও যোগ দিচ্ছি আলোচনায়। দর্শক, কিছুক্ষণ আগে ধলেশ্বরীর দূষণ নিয়ে হাজারীবাগের রিপোর্টার জুবায়ের ফয়সালের সাথে বিস্তারিত আলোচনা করছিলেন বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ডক্টর আব্দুস সোবহান এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। আবারও চলে যাব সেখানে। দর্শক, আমরা কথা বলছিলাম হরিণধরায় নতুন চামড়া শিল্পনগরীর কারণে ধলেশ্বরী নদীতে যে দূষণ হচ্ছে সেটি নিয়ে। সেখানে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট কিংবা কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনের পর সবাই ভেবেছিলেন যে আর কোনো দূষণ হবে না, আর কোনো নদী মরবে না। সাভারের হাজারীবাগের চামড়া শিল্পনগরীর কারণে যে বুড়িগঙ্গা দূষণ হয়েছে ধলেশ্বরীতে অন্তত সেটি হবে না। কিন্তু আমরা দেখেছি তার উল্টো, এবং গত 6 বছরে বিভিন্ন সময়ে চামড়া শিল্পনগরীর অগ্রগতি বিভিন্ন কাজের মাধ্যমে আমরা দেখেছি। বারবার বলা হলেও যে খাবার উপযোগী পানি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ধলেশ্বরীতে ছাড়া হবে, বাস্তবে সেটির কোনো প্রমাণ আমরা পাইনি। বরং সাভারের ধলেশ্বরীতে যে নদী সেটিতে চোরা পথে বিসিক পানি ফেলছে। তো সেটি নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু জানতে চাই বিটিএ চেয়ারম্যান জনাব শাহিন আহমেদের কাছে যে বিসিক বলছে যে আপনাদের গাফিলতি কারণে সেখানে তারা সঠিকভাবে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা চালু করতে পারছে না। আপনারা সেডিমেন্টেশন ট্যাঙ্কটা বাস্তবায়ন করেননি এবং সেখানে অনেক সময় হিউম্যান ওয়েস্টও আপনারা দিয়ে দিচ্ছেন। এই অভিযোগের ব্যাপারে আসলে আপনাদের অবস্থান কি? দেখুন, এখানে দীর্ঘদিন যাবতই কিন্তু বিসিক তার যে ব্যর্থতা সেটা আমাদের উপরে বর্তিয়ে দিচ্ছে। আমি মনে করি যে এটা ব্লেম গেম বন্ধ করা উচিত এবং চামড়া শিল্প কিভাবে এগিয়ে যায় সেটার দিকে লক্ষ্য করা উচিত। এখানে যে সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হয়েছিল
সেটা কিন্তু সেখানে কিন্তু যে কয়েকটা যে সলিড ওয়েস্ট এবং আপনার লিকুইড ওয়েস্ট যে জেনারেশন হয় ফ্যাক্টরি থেকে সেগুলোর ধারণাই কিন্তু বিসিকের ছিল না। এবং আমরা যে ক্রোমটা ডিসচার্জ করি সেই ক্রোম লাইন এবং আপনার একটা লিকুইড একটা লাইন কিন্তু ওখানে আছে সংযোগ, কিন্তু এখানে যে সময় আপনার দেখা গেল যে সিটিপির যে বিওডি সিওডির স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ডে যাওয়ার কথা সেই স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছিল না এবং বহুগুণ বৃদ্ধি পাচ্ছিল, যার কারণে দেখা গেছে যে আমরা যে সেই সময় হাইকোর্ট আমাদেরকে 4টা অবজারভেশন দিয়েছে। তার ভিতরে একটা হলো সেডিমেন্টেশন ট্যাঙ্ক এবং আরেকটি হলো আপনার সল্ট ডিডাস্টিং মেশিন স্থাপন করা এবং পাশাপাশি আপনার যে বার স্কিন সেটা আপনার 6 মিলিমিটার স্থাপন করা ফিক্সড বার স্কিন এবং পাশাপাশি আরেকটা অবজারভেশন দিয়েছিল সেটা হলো যে ক্রোম রিকভারির লাইন সম্পূর্ণ আলাদা করা। আমরা কিন্তু ইতিমধ্যে এগুলো আমাদের কমপ্লায়েন্স সেল আছে আমাদের অ্যাসোসিয়েশন থেকে এবং সেই সেলের মাধ্যমে আমরা কিন্তু প্রত্যেকটা ট্যানারিকে আমরা মনিটর করছি এবং আমরা সেগুলো স্থাপন করেছি এবং সেটা কিন্তু আপনার অধিকাংশ ট্যানারিতে আপনার ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। সুতরাং এখন যদি বিসিক বলে যে আমরা করছি না, সেটা আসলে সত্য নয়, তাদের ব্যর্থতা আমাদের উপর চাপাচ্ছে। সুতরাং আমরা ব্লেম গেমে যেতে চাই না। কিভাবে আপনার এই ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান কাজ করে এবং সিসিআরও যেটা ক্রোম রিকভারি প্ল্যান্ট সেটাকে কিভাবে ম্যানেজমেন্ট করা যায় এবং সলিড ওয়েস্ট আসলে আমার একটা বোঝা হয়ে গেছে, সেই সলিড ওয়েস্টটাও আমার কিভাবে আমি রিইউজ করতে পারি এবং আপনার সেখানে এই ডাম্পিং ইয়ারটা কিভাবে তাড়াতাড়ি করা যায় সেগুলোর দিকে আপনার দৃষ্টি দিতে হবে। আমরা আপনার কাছে শুনছিলাম যে আমরা এখন একটু পবার কাছে জানতে চাই যে বিষয়টি বলা হচ্ছে ওনার কাছ থেকে শুনলাম যে ক্রোম রিকভারি প্ল্যান্ট কিংবা সিইটিপির যে মূল ফুল ফর্মে কাজ করার মতো ব্যবস্থা বিসিক এখনো করতে পারেনি। তো এক্ষেত্রে আসলে আপনার কাছে যদি জানতে চাই যে এই মুহূর্তে যে অবস্থা একটা অগোছালো পরিবেশে সেখানে শিল্পনগরে স্থানান্তর হয়েছে কিংবা রান করছে, এখান থেকে উত্তরণের আসলে উপায়টা কি? আসলে সব পক্ষকেই বিসিক, পরিবেশ অধিদপ্তর এবং আমাদের ট্যানারি মালিক 3 পক্ষ কিন্তু আন্তরিকভাবে কাজ করতে হবে। যেমন যে কথাটা একটু আগে বললেন যে সেডিমেন্টেশন ট্যাঙ্ক বা স্ক্রিনিং বা ক্রোম রিকভারির জন্য যে ক্রোম বর্জ্য আলাদা, ক্রোম ট্যানিংয়ের বর্জ্য আলাদা রাখা, এগুলি যেমন শিল্প মালিকদের করতে হবে এবং এটা থেকে রিকভারির এটা উত্তরণের খুব সহজ। এটা পরিবেশ দপ্তরের দায়িত্ব, সে কিন্তু মনিটর করতে পারে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে প্রয়োজন মতো সেডিমেন্ট ট্যাঙ্ক আছে কিনা, সেডিমেন্টেশন ট্যাঙ্ক আছে কিনা, স্ক্রিনিং হচ্ছে কিনা, ক্রোমের বর্জ্য আলাদা লাইন দিয়ে দিচ্ছে কিনা, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু এখানে শেষ হয়ে যেতে পারে। এটা খুব কঠিন কাজ না, কিন্তু সদিচ্ছার অভাব, এটা হলো একটা দিক। আর দ্বিতীয় যেটা সিইটিপি এবং ক্রোম রিকভারি ইউনিট, এই দুইটার ক্ষেত্রে আমি মনে করি এই বর্জ্যেরও কিন্তু একটা প্রভাব কিন্তু ওখানে আছে। যদি এই বর্জ্যগুলি যথাযথ সেডিমেন্টেশন না হয়। একটু যোগ করতে চাই আপনার সাথে যে অবৈধ একটা ডাম্পিং ইয়ার্ডে এখন সলিড ওয়েস্ট ম্যানেজ করা হচ্ছে, সেটির কারণে সেখানকার মাটির তলদেশেও এক ধরনের কন্টামিনেশন যাচ্ছে হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সিইটিপি এবং ক্রোম রিকভারি এই দুইটার মানে কার্যকারিতা কিন্তু আবার বর্জ্যের উপরও নির্ভর করে। তো আমি যদি বর্জ্যটা এখানে উৎস যদি কন্ট্রোল ঠিকমতো করতে পারি, তাহলে এই ব্লেমটা আর ওখানে আমি দিতে পারছি না যে আমার বর্জ্যের কারণে সিইটিপি ঠিকমতো কাজ করছে না। তাহলে আমি সিইটিপি কেন কাজ করে সেটা আমাকে বের করতে হবে এখন কিন্তু। ওকে, আর যেটা আপনি বলছেন যে এটা তো ভয়াবহ, যে পরিমাণ সলিড ওয়েস্ট সেখানে এখন জমা হচ্ছে, সেই ডাম্পিং ইয়ার্ড যদি আমরা ঠিকমতো না করি এবং এটার যে চুয়ানি হবে সেটা কিন্তু আমাদের গ্রাউন্ড ওয়াটারে চলে যাবে এবং সেটাও নদীতে চলে যাবে, যেটা অত্যন্ত দূষিত এবং নদীকে আরও অনেক দূষণ করবে। আমি যেটা মনে করি এখন দরকার বিসিক, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বুয়েটের বিজ্ঞ কনসালটেন্ট, তাদের সবাইকে বসে এবং এই বিষয়ে ট্যানারি নিয়ে যাদের সম্যক ধারণা আছে, জ্ঞান আছে, তাদের নিয়ে বসে এটাকে একটা ক্রাশ প্রোগ্রাম হিসাবে নেওয়া উচিত। এটা আমাদের দেশের ভাবমূর্তির একটা বিষয়, আমাদের এক্সপোর্টের একটা বিষয়, আমাদের পরিবেশের বিষয়, অনেকগুলি বিষয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন যে আমরা কথা বলছিলাম চামড়া শিল্পনগরীর কারণে ধলেশ্বরীর দূষণ নিয়ে এবং এর প্রতিকারে সরকারের আসলে এই মুহূর্তে করণীয় কি সেটি নিয়ে। আপনারা থাকুন আমাদের সঙ্গে। জনপদের সময়ে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব অন্য কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই সময়ের সঙ্গে থাকুন, ভালো থাকুন। দেখছেন জনপদের সময়। রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে পরিবহনে চাঁদাবাজি বন্ধ ও গ্যাস বিদ্যুতের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার বিষয়ে জোর দিয়েছেন ব্যবসায়ীরা। তাদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, কোনোভাবেই পণ্যের দাম বাড়ানো চলবে না। বিকেলে সচিবালয়ে ভোগ্যপণ্য ব্যবসায়ীদের সাথে মন্ত্রীর বৈঠকে এসব কথা উঠে আসে। প্রতি বছরের মতো রমজান আসার আগেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার ও মজুতের সবশেষ অবস্থা পর্যালোচনায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী।
এবারের বৈঠকে ব্যবসায়ীদের বক্তব্যে উঠে আসে পণ্য পরিবহনে চাঁদাবাজি ও গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়টি। ট্রান্সপোর্টেশন, চাঁদাবাজি এগুলি আমাদের মৌলভীবাজারে মোটামুটি নিয়ন্ত্রণে আছে। বাহির সাইডটা যদি আপনারা একটু দেখেন, চিটাং থেকে ঢাকা এই সব বিষয়গুলো যদি দেখেন তাহলে আমার মনে কোনো সমস্যা হবে না। ইলেকট্রিসিটি বা গ্যাসে কোনো সমস্যা হয় তখন তো আর আমাদের কিছু করার থাকে না। সেখানে প্রোডাকশন 100 টন হলেও সেখানে আসে 50-60 টনে, বিগত লেস গ্যাস প্রেশার। সমস্ত আইটেমগুলো আছে, আপনারা কর্পোরেশন করেন, আমরা কর্পোরেশন করে আপনাদের সাথে বাজারটাকে স্থিতিশীল রাখি। চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে থাকবে আশ্বস্ত করে কোনোভাবেই পণ্য মূল্য না বাড়াতে ব্যবসায়ীদের নির্দেশ দেন মন্ত্রী। সংযমের মাস, যারা যেন সেই ধর্মীয় মূল্যবোধ এবং সেই পবিত্রতার কথা চিন্তা করে আমরা কাজ করি। একটা বড় হেডেক আমাদের এই চাঁদাবাজি, আমরা খুব শক্ত হাতে হ্যান্ডেল করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট কড়া নির্দেশ দিয়েছেন যে কোনো অবস্থাতেই চাঁদাবাজি আমরা এবার মানব না। ব্যবসায়ীরা জানান, রমজানের জন্য সব পণ্যের পর্যাপ্ত মজুত আছে। পাইকারি ও খুচরা পর্যায়ে অতি মুনাফা না করলে দাম বাড়বে না। বলুন, 8 আনার থেকে 1 টাকার বেশি অধিক প্রফিট করতে পারবে না। 5 টাকা রিটেলার প্রফিট করবে। যদি এই সিস্টেমটা ডেভেলপ হয়, কোনোদিনই এই মিটিং এর মধ্যে তর্ক বিতর্ক আসবে না। 8 আনা লাভ এটা অনেক। খুচরা পর্যায়ে আপনারা যদি একটু চেক অ্যান্ড ব্যালেন্স করেন এবং নিয়ন্ত্রণ করেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। রমজানে 3 লাখ টন ভোজ্য তেল, 3 লাখ টন চিনি, 5 লাখ টন পেঁয়াজ, 80,000 টন ছোলা, 18,000 টন খেজুরের চাহিদা রয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আবরারের আগেই গুলশানে আরেক ছাত্রীকে চাপা দেয় সুপ্রভাত বাসটি। চালক পালানোর পর আসনে ছিল কন্ডাক্টর। বাকশাল 9 জিয়াউর রহমানের সামরিক শাসনই গণতন্ত্রকে ধ্বংস করেছে, আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এবং দলীয় কার্যালয়ের সামনে বিএনপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা, চরম অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ নেতাদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময়। সঙ্গে থাকুন সময়।